ড্রাকুলা। আচ্ছা, নামটা শুনলেই আমাদের সবার চোখের সামনে কি ভেসে ওঠে? এক রক্তপিপাসু ভ্যাম্পায়ারের ছবি, তাই না? কিন্তু এই কিংবদন্তির পেছনে যে আসল মানুষটা লুকিয়ে আছে, তার গল্পটা কিন্তু আরও অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা সেই ঐতিহাসিক সত্যটাকেই খুঁজে বের করব, যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে। তো চলুন এই ছবিটা দিয়েই শুরু করা যাক। একবার দেখুন, ভ্লাদ দ্য ইম্প্যালার নামে পরিচিত এই মানুষটির কুখ্যাতি যে ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তা এই একটা ছবি দেখলেই কিন্তু আন্দাজ করা যায়। ভাবুন তো, তার নৃশংসতার গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে কিভাবে আতঙ্কিত করে রেখেছে। আজ আমরা মোট ৬টা ধাপে এগোব। কিংবদন্তির ড্রাকুলার খোলস ছাড়িয়ে আমরা আসল মানুষ ভ্লাদের পরিচয়টা জানব। চলুন, তার এই যে দানবীয় খ্যাতি, এর পেছনে সত্যটা আসলে কি সেটা খুঁজে বের করা যাক। তাহলে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? ভ্লাদের কুখ্যাতির গভীরতা ঠিক কতটা ছিল? তার বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ আনা হয়েছিল? দেখুন, ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগের তালিকাটা শুনলেই কিন্তু গায়ে কাঁটা দেয়। বলা হয় শুলে চড়ানো ছিল তার সবচেয়ে পছন্দের পদ্ধতি। কিন্তু এখানেই শেষ না। জীবন্ত সিদ্ধ করা থেকে শুরু করে দরিদ্র অসহায়দের ডেকে এনে জীবন্ত পুড়িয়ে মারা, এই সব অভিযোগ তার কিংবদন্তিকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে। আচ্ছা, এবার দানবের আড়াল থেকে মানুষটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। প্রশ্নটা হলো, কি এমন পরিস্থিতি একজন শাসককে এতটা নিষ্ঠুর করে তুলতে পারে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে, মানে তার শৈশবে ফিরে যেতে হবে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ভ্লাদ আর তার সবচেয়ে বড় শত্রু সুলতান মেহমেদ দি কঙ্কারার একে অপরকে সেই ছোটবেলা থেকে চিনতেন। আসলে রাজনৈতিক পণবন্দী হিসেবে ভ্লাদ আর তার ভাই রাদু অটোমান সুলতানের প্রাসাদে ভবিষ্যৎ সুলতান মেহমেদের সাথেই বড় হয়েছিলেন। কিন্তু দেখুন, দুই ভাইয়ের পথটা ছিল একদমই আলাদা। ভ্লাদ যেখানে অটোম্যানদের প্রতি এক তীব্র ঘৃণা নিয়ে বড় হচ্ছিল, সেখানে তার ছোট ভাই রাদু অটোম্যান সংস্কৃতিতে এতটাই মিশে গিয়েছিল যে সে সুলতান মেহমেদের সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হয়। আর এই বিভাজনটাই কিন্তু তাদের ভবিষ্যৎ সংঘাতের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। ওয়ালাকিয়ার ভৌগোলিক অবস্থানটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, মানে যাকে বলে একেবারে ছুরির ডগায়। একদিকে ছিল শক্তিশালী হাঙ্গেরি, আরেকদিকে ছিল বিশাল অটোমান সাম্রাজ্য। এই দুই বড় শক্তির মাঝে টিকে থাকার জন্য ওয়ালাকিয়ার শাসকদেরকে সবসময় এক বিপজ্জনক ভারসাম্য রক্ষা করে চলতে হতো। এবার আসা যাক ভ্লাদের সাথে জড়িয়ে থাকার সবচেয়ে কুখ্যাত আর ভয়ঙ্কর গল্পটায়। সেই দৃশ্য যা সুলতান মেহমেদের বিশাল আক্রমণকারী সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছিল। এই যে উদ্ধৃতিটি, এটাই সেই কিংবদন্তিতুল্য বিবরণের কথা বলছে। একবার ভাবুন তো, ২০,০০০ শুলে চড়ানো মানুষের একটা জঙ্গল। এই সংখ্যাটাই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্লাদের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এই সংখ্যাটা কি আসলেই সত্যি? তো এখন আমরা এই কিংবদন্তিতুল্য দাবির সত্যতাটা একটু যাচাই করব, মানে আধুনিক ঐতিহাসিক বিশ্লেষণ কি বলছে সেদিকে যাব। চলুন দেখি ইতিহাস আর কিংবদন্তির মধ্যে ফারাকটা ঠিক কোথায়। এই বার চার্টটা একটু দেখুন। কিংবদন্তিতে বলা হচ্ছে ২০,০০০, আর ঐতিহাসিকদের তথ্যভিত্তিক অনুমান কি বলছে? প্রায় ১৬৫০ জন। পার্থক্যটা তো স্পষ্ট, তাই না? মানে নিহিতের আসল সংখ্যাটা অনেক কম ছিল। গবেষণা থেকে আরও একটা অবাক করা তথ্য উঠে এসেছে। তৎকালীন বিবরণে যতগুলো শুলে চড়ানোর ঘটনার কথা বলা হয়েছে, তার ৯০%-এরও বেশি ছিল আসলে অতিরঞ্জিত। এর মানে কি দাঁড়ালো? ঘটনাটা সত্যি, কিন্তু এর ভয়াবহতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়েছিল। তবে এই বিশ্লেষণ কিন্তু ভ্লাদকে নির্দোষ প্রমাণ করে না। আসল পয়েন্টটা হল ঐতিহাসিক সত্যকে অতিরঞ্জন থেকে আলাদা করা। গণহত্যাটা সত্যি ঘটেছিল, আর একজন অটোম্যান প্রত্যক্ষদর্শী তার নিজের চোখেও দেখেছিলেন। সুতরাং আতঙ্কটা ছিল ১০০% বাস্তব। এবার চলুন প্রেক্ষাপটটা আরও একটু বড় করে দেখি। প্রশ্নটা হল, ভ্লাদের নৃশংসতা কি তার সময়ের জন্য সত্যিই খুব ব্যতিক্রমী কিছু ছিল, নাকি এটা তৎকালীন ইউরোপের জন্য একটা সাধারণ ঘটনাই ছিল? দেখুন, মধ্যযুগে শাসকের দায়িত্ব সম্পর্কে মানুষের ধারণা ছিল একদম অন্যরকম। এই উদ্ধৃতিটি যেমন বলছে, জনসমক্ষে চরম শাস্তি দেওয়াকে প্রায়শই একরকম ঐশ্বরিক ন্যায়বিচার হিসাবেই দেখা হতো। মানে শাসকের কাজই ছিল ঈশ্বরের হয়ে পাপীদের শাস্তি দেওয়া। এই স্লাইডটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, জাস্ট গ্লাডি বা তরবারির অধিকার। এর মানে হল মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতা, আর এর প্রতীক হিসেবে শুল বা ফাঁসির মঞ্চ ইউরোপের শহরগুলোতে একটা সাধারণ দৃশ্য ছিল। এটা কিন্তু কেবল ভ্লাদের একার আবিষ্কার ছিল না।
সুতরাং আসল কথাটা হলো ভ্লাদ তার সময়েরই একজন শাসক ছিলেন। তিনি হাঙ্গেরিয়ান আর অটোমান দুই পক্ষের কাছ থেকে নৃশংসতার কৌশল শিখেছিলেন। এমনকি পশ্চিম ইউরোপে তার চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময় আর ভয়াবহ শাস্তির প্রচলন ছিল। সোজা কথায় তিনি নৃশংসতার উদ্ভাবক ছিলেন না, বরং একজন খুব কার্যকর প্রয়োগকারী ছিলেন। চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্বে যাওয়া যাক। কিভাবে এই ঐতিহাসিক চরিত্রটি ধীরে ধীরে এক অমর কাল্পনিক দানবে রূপান্তরিত হল। এই স্লাইডটা খুব চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে। দেখুন কিভাবে ড্র্যাকুলা কিংবদন্তির জন্ম হল। প্রথমে একজন বাস্তব শাসক, তারপর জার্মান প্রচারণার মাধ্যমে তিনি হয়ে উঠলেন দানব, এরপর ব্রাম স্টোকারের উপন্যাসে ভ্যাম্পায়ার, আর সবশেষে সিনেমার পর্দায় তিনি হয়ে গেলেন এক পপ কালচার আইকন। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? পশ্চিমে ভ্লাদ, যেখানে এক রক্তপিপাসু দানব, সেখানে তার নিজের দেশ রোমানিয়ায় তিনি একজন জাতীয় বীর। তাকে একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক হিসেবে দেখা হয়, যিনি তার দেশকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন। আসলে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে একজন মানুষ একই সাথে খলনায়ক এবং নায়ক দুই হতে পারে। ভ্লাদের জীবনের শেষটা ছিল তার নিজের পদ্ধতিরই এক নির্মম পরিহাস। যুদ্ধে নিহত হওয়ার পর তার মাথা কেটে মধুতে সংরক্ষণ করে পাঠানো হয়েছিল তার সেই শৈশবের সঙ্গী আর চিরশত্রু সুলতান মেহমেদের কাছে। আর মেহমেদ কি করেছিলেন? তিনি মাথাটা একটা শুলে গেঁথে সবার জন্য প্রদর্শন করেছিলেন। যে শুল ছিল ভ্লাদের ক্ষমতার প্রতীক, সেই শুলই হয়ে উঠল তার অন্তিমের সাক্ষী। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভ্লাদ কি একজন দেশপ্রেমিক রক্ষক ছিলেন, নাকি একজন মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী, অথবা দুটোই? হয়তো কোনো ঐতিহাসিক চরিত্রের ওপর চূড়ান্ত রায় দেওয়াটা কখনোই সম্ভব নয়। ইতিহাস আমাদের তথ্য দেয়, কিন্তু বিচার করার ভারটা হয়তো আমাদের বিবেকের উপরই ছেড়ে দেয়।